আমাদের পরবর্তী টপিক এবং আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিকে চলে আসছে। চ্যাপ্টারের নাম কি ছিল? ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এ চলে আসছে। নেটওয়ার্ক কি দেখো সুন্দর করে লেখা আছে, পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একসাথে যুক্ত থাকলে তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। আবার বলি, পরস্পর ডেটা আদান প্রদান এর লক্ষ্যে অনেকগুলো কম্পিউটার বা একাধিক কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকলে সেটাকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং এর অনেকগুলো সুবিধা আছে। মানে কেন আমরা করতে চাই? প্রথমত ইনফরমেশন রিসোর্স শেয়ার। আমরা সবগুলো কম্পিউটারের মাঝখানে যাতে ইনফরমেশনটা শেয়ার করতে পারি। বুঝছো? এই যে তুমি ইন্টারনেট থেকে যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারতেছো, এটা কি নেটওয়ার্কের মাধ্যমেই তো করতেছো, তাই না? তাহলে যে কোনো রিসোর্স তুমি কি করতে পারতেছো? অ্যাক্সেস করতে পারতেছো, শেয়ার করতে পারতেছো। তো এই যে আমি তোমাকে একটা ক্লাস নিয়ে তোমার কাছে শেয়ার করে দিচ্ছি, তার মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমেই তো, তাই তো? সো ইনফরমেশন রিসোর্স শেয়ার। এরপর সফটওয়্যার রিসোর্স শেয়ার, সেম জিনিস, তুমি সফটওয়্যার শেয়ার করতে পারতেছো। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, এটা আমরা চ্যাপ্টারের শেষে ক্লাউড কম্পিউটিং পড়বো, ওখানে দেখবো। তুমি চাইলে কম্পিউটার ভাড়া নিতে পারো। তুমি কি জানো? তুমি চাইলে দূর থেকে কম্পিউটার ভাড়া নিতে পারো। ধরো অ্যামাজন, তারপর মাইক্রোসফট, ওদের অনেক কম্পিউটার আছে যারা ওরা ভাড়া দেয় ইন্টারনেটের মাধ্যমে। সো হার্ডওয়্যার রিসোর্সও কি করে? শেয়ার করা যায়। তথ্য সংরক্ষণ, তুমি তোমার তথ্যগুলা কি গুগল ড্রাইভে সংরক্ষণ করতেছো, নেটওয়ার্কের মাধ্যমেই তো করতেছো। দূর ব্যবহার, দূর থেকে তুমি কিন্তু ব্যবহার করতে পারো। এমন অনেক সিস্টেম আছে, ধরো তুমি তোমার কম্পিউটারটা তোমার রুমে বসাই দিয়ে গেছো, কিন্তু একটা বাইরের দেশ থেকে, আমেরিকা থেকে তুমি সেটা কন্ট্রোল করতে পারবা। নেটওয়ার্কের মাধ্যমেই সেটা পসিবল। বুঝছো? এরকম একটা সফটওয়্যার আছে, তোমরা হয়তো পরবর্তীতে ইউজ করবা, এনিডেস্ক। এনিডেস্কের মাধ্যমে এই কাজটা করা যায়। নিরাপত্তা, সিকিউরিটির জন্য অবশ্যই। ডেটাবেজ ম্যানেজমেন্ট, দুনিয়ার যত ডেটাবেজ আছে সবগুলা কোনো একটা কম্পিউটারে স্টোর করা, এন্ড নেটওয়ার্কের মাধ্যমে ওটা অ্যাক্সেস করা হয়। অফিস অটোমেশন, নেটওয়ার্কের মাধ্যমে অফিস অটোমেশন করা যায়। বুঝতে পারছো? আচ্ছা, এখন নেটওয়ার্ক অনেকগুলা প্রকারভেদ আছে, আমরা একটু দেখি। প্রথমত মালিকানার ভিত্তিতে প্রাইভেট, পাবলিক। তারপর ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কত বড় বা কত ছোট, 5 ভাগে, প্যান, ল্যান, ক্যান, ম্যান, মান। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড। ক্লায়েন্ট সার্ভার আবার 2 প্রকার, সেন্ট্রালাইজড, ডিস্ট্রিবিউটেড। তো আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে 2 প্রকার, প্রাইভেট। সো প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে কোন একটা ব্যক্তি মালিকাধীন বা কোন একটা প্রতিষ্ঠান এটাকে ওন করে। সো এটা যে কেউ অ্যাক্সেস করতে পারে না, এটা শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের যাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, হ্যাঁ, তারা ওই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছো? এটা একটা কন্ট্রোলড নেটওয়ার্ক। হ্যাঁ, এটাতে ব্যবহারকারী সংখ্যা নির্দিষ্ট, যে কেউ চাইলে ব্যবহার করতে পারে না। সাধারণত এটাতে খুব একটা ট্রাফিক থাকে না। এতটুকু জানলেই হবে, এতটুকু জানলেই হবে। তারপর পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক এটা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি মালিকাধীন থাকে না, তবে এটা একটা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। যে কেউ এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারে, তবে সেটার জন্য ওকে কিছু একটা দিতে হয় আর কি, কিছু একটা অ্যামাউন্ট পে করে তারপর সে কি করে? এটা ব্যবহার করে। বুঝতে পারলে? এরকম অনেকগুলা পাবলিক নেটওয়ার্ক আছে, এখানে লেখা আছে। এবার চলো আমাদের নেটওয়ার্কটা কত বড়, তার ভৌগোলিক বিস্তৃতি কতটুকু, সেটা অনুসারে 5 ভাগে ভাগ করা হয়। প্রথমত প্যান। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা মানুষ তার নিজের পার্সোনাল কাজের জন্য নেটওয়ার্ক বানাইছে। তাহলে ওটা কি? ওটা ওর রুম, বড় জোর একটা রুম, 2টা রুম, সব মানে বড় জোর একটা রুমেই আসলে সীমাবদ্ধ থাকে। এই যে আমার যেই রুমটা, এই রুমের মধ্যে একটা নেটওয়ার্ক, মানে কি কি আছে? আমি ব্লুটুথের মাধ্যমে কি কি কানেক্ট করলাম? আমার ল্যাপটপ, আমার ফোন, আমার হেডফোন। এই যে হেডফোন, তোমাদের ব্লুটুথ হেডফোন আছে না অনেকে, আমরা কি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে দিলাম, এই যে এখানে দেওয়া আছে। বুঝতে পারছো? সো ব্লুটুথের মাধ্যমে, হ্যাঁ, ব্লুটুথের মাধ্যমে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা বানানো হয়। সাধারণত এটা 10 মিটার মধ্যেই, সীমার মধ্যেই থাকে। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা বাসার নেটওয়ার্ক বা 2টা বাসা মিলায় একটা নেটওয়ার্ক। বুঝতে পারছো? এটা প্যান থেকে একটু বড়, তবে সাধারণত একটা বিল্ডিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই, হ্যাঁ, তোমার ওয়াইফাইতে কিন্তু তোমার বাসার সবগুলা ডিভাইস কানেক্টেড থাকে। হ্যাঁ, তোমার পার্সোনাল থেকে ওটা কি একটু বড় হয়ে গেছে, তাই তো? আবার অনেকে দেখবা যে ওয়াইফাই শেয়ার করে উপরতলা নিচের তলা ইউজ করে। প্যানের থেকে তুলনামূলকভাবে অধিক বিস্তৃত নেটওয়ার্ক হলো ল্যান। ছোট অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে, ক্যাম্পাসে বা নির্দিষ্ট ভবনে একই তালা
বা একই ভবনের কাছাকাছি ফ্লোরের কম্পিউটারগুলো ল্যানভুক্ত হতে পারে। ঠিক আছে, এগুলো নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে, বেশি দূরে দূরে থাকলে হবে না, বেশি দূরে দূরে থাকলে হবে না। এরপর হচ্ছে ক্যাম্পাস, আচ্ছা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটার বৈশিষ্ট্য দেখা আছে স্টার রিং বাস বা ট্রি টপোলজির মাধ্যমে, এগুলো আমরা পরে দেখব। ডেটা ট্রান্সফার রেট সাধারণত 10 এমবিপিএস থেকে 100 এমবিপিএস। তোমাদের ওয়াইফাই স্পিড কিরকম? 10 এমবিপিএস, আমার হচ্ছে 30 এমবিপিএস। বুঝতে পারছো? ডেডিকেটেড, ক্লাস নেওয়ার জন্য ডেডিকেটেড লাগে। এরপর খেয়াল করো, এরপর খেয়াল করো, নেটওয়ার্ক স্থাপন রক্ষণাবেক্ষণ পদ্ধতিগুলো সহজ সাধ্য, ব্যয়বহুল না। ঠিক আছে, জাস্ট একটু পড়ে নিও, একটু পড়ে নিও। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে আরেকটু বড়। ধরো একটা ক্যাম্পাসের পুরা, হ্যাঁ পুরা ক্যাম্পাসটা একটা নেটওয়ার্কের আন্ডারে। ফর এক্সাম্পল তুমি যদি বুয়েটে কখনো যায় থাকো, দেখবা বুয়েটের মধ্যে একটা ফ্রি ওয়াইফাই এর অ্যাক্সেস আছে। বুঝতে পারছো? পুরা বুয়েট জুড়ে ওটার অ্যাক্সেস আছে। সো পুরা বুয়েটটা কি একটা নেটওয়ার্কের আন্ডারে চলে আসে। একটা নির্দিষ্ট ক্যাম্পাসে বিদ্যমান অনেকগুলা ল্যান, হ্যাঁ অনেকগুলা ল্যান, বুয়েটের অনেকগুলা বিল্ডিং আছে, ট্রিপলি বিল্ডিং, মেকানিক্যাল বিল্ডিং, সিএসসি বিল্ডিং। বুঝতে পারছো? ওগুলোর মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, ওই সবগুলো একসাথে কম্বাইন করে পুরা ক্যাম্পাসের জন্য একটা নেটওয়ার্ক বানাইছে, ওটাকে বলা হয় ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। গুগল প্লেক্স, অ্যাপলের দেখবা ওদের একটা হেডকোয়ার্টার আছে, গুগলের একটা হেডকোয়ার্টার আছে, ওটাকে গুগলের ক্যাম্পাস বলে, অ্যাপল ক্যাম্পাস বলে। পুরাটাই যে নেটওয়ার্কটা একসাথে থাকে সেটাকে কি বলা হয়? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এটার বিস্তৃতি সাধারণত 1 থেকে 5 কিলোমিটার, তুলনামূলক দ্রুত গতির, খরচ কম, বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন, ডিএমপি নাম শুনছো? ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সিএমপি, চিটাগাং মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন মানে কি? শহর। হ্যাঁ, তাহলে একটা ছোট শহর, মানে একটা শহর বা একটা ছোট অঞ্চল জুড়ে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে বলা হয় ম্যান। সাধারণত এটা করার জন্য ওয়াইম্যাক্সটা ইউজ করা হয়। বুঝতে পারছো? প্রায় 50 কিমি দূরত্ব পর্যন্ত ম্যান হতে পারে। এটা ল্যানের থেকে দ্রুত গতি। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার এগুলো ব্যবহার করা হয়। অনেকগুলা ল্যান নিয়ে একটা ম্যান তৈরি হয়। বুঝছো? ম্যানের মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশন। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে বিশাল নেটওয়ার্ক, অনেকগুলা ম্যান নিয়ে। এই যে আমাদের ইন্টারনেট, যারা যারা ইন্টারনেটে কানেক্টেড আছে, তুমি বলতে পারো ভাই এই যে আমার ফোন, এটা তো কোনো নেটওয়ার্কের অংশ না। এটা অবশ্যই নেটওয়ার্কের অংশ। তুমি যখনই 4G অন করতেছো বা যখনই ফোনের সাথে কানেক্টেড, একটা নেটওয়ার্কের অংশ। বুঝতে পারছো? সো পুরা বিশ্বের সব ডিভাইস কিন্তু যারা ইন্টারনেটে কানেক্টেড, তারা সবাই মিলে একটা নেটওয়ার্ক তৈরি করছে না? ওটা একটা ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে ইন্টারনেট এটা কি? একটা ওয়ান। এটা পৃথিবীর সর্ববৃহৎ ওয়ান। ইন্টারনেট, নেট থেকে নেটওয়ার্ক, নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ কিন্তু এই নেট। বুঝতে পারছো? ঠিক আছে, ওয়ানের আওতায় কম্পিউটারগুলো কেবল একটা শহরে সীমাবদ্ধ থাকতে পারে, বা এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটেও থাকতে পারে। বুঝতে পারলাম ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য সুন্দর করে লেখা আছে। তাহলে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক 5 প্রকার: প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। এবার আসো সার্ভারের উপর ভিত্তি করে, মানে নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে 2 প্রকার। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। হ্যাঁ, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তোমরা কখনো ফাইল শেয়ার করছো নিজেদের মাঝে, শেয়ার ইট দিয়ে, বা টরেন্ট ইউজ করছো? হ্যাঁ, এই ধরনের নেটওয়ার্ককে বলা হয়, টরেন্টকে বলা হয় পিয়ার টু পিয়ার। অর্থাৎ এখানে কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না। এখানে যে কম্পিউটারগুলা, এই নিজেরাই সার্ভার, নিজেরাই ক্লায়েন্ট। এরা দুইজন কমিউনিকেট করতেছে, এর কাছে কিছু তথ্য আছে, একটা মুভি আছে, সে এই মুভিটা ওরে পাঠাইছে। ও যখন পাঠাবে, ও সার্ভার, ও ক্লায়েন্ট। তারপর এই বেচারা কি করবে? আরেকটা কম্পিউটারকে পাঠাবে। বুঝছো? ও তখন সার্ভার, ও তখন ক্লায়েন্ট। তো নির্দিষ্ট কোনো সার্ভার ক্লায়েন্ট নাই। প্রত্যেকটা কম্পিউটারই ক্রমান্বয়ে সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারে। এইটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। বুঝতে পারতেছো? এখানে কিন্তু কোনো কন্ট্রোল নাই, তাই না? বুঝছো? ঠিক আছে, ঠিক আছে।
তো এইটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধা কি? কোনো অথরিটি নাই, বিস্তৃত বিন্যাস বিদ্যমান, স্থাপন খরচ কম ও সহজ, কোনো অপারেটিং সিস্টেম প্রয়োজন হয় না, কোনো জনবলেরও দরকার না, কারণ কি প্রত্যেকে নিজেদের সাথে দুজন দুজন করে করে ফেলতেছে। ঠিক আছে। অসুবিধা, অসুবিধা কি? কোনো নিয়ন্ত্রণ নাই, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, এটার মাধ্যমে দেখা যায় যে ভাইরাস টাইরাসও স্থানান্তর হয়ে যেতেছে, একাধিক নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া যায় না। কোথায় ব্যবহার করা হয়? ক্রিপ্টোকারেন্সি, ফাইল শেয়ারিং নেটওয়ার্ক যেমন টরেন্ট, তারপর হচ্ছে কম্পিউটার রিসোর্স শেয়ারিং নেটওয়ার্ক, এগুলোতে সাধারণত পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, বুঝতে পারছো, একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, একটা সার্ভার থাকবে, তারপর সেখানে অনেকগুলা ক্লায়েন্ট থাকবে। তো সার্ভারটা আসলে কি? একটা কম্পিউটার, যেটা 24/7 অন থাকে, এমন কি করে ওই বাকি যে কম্পিউটার ক্লায়েন্ট, ওদের রিকোয়েস্ট বা ওদের কথা শোনার জন্য কান পেতে থাকে। ও যখনই একটা রিকোয়েস্ট পাঠায়, সার্ভার কি করে? ওর এগেইনস্টে একটা রিপ্লাই দিয়ে দেয়। উদাহরণ কি? এই যে ইউটিউবে তোমরা ভিডিওটা দেখতেছো, তুমি কিন্তু ভিডিও দেখানোর জন্য ইউটিউবের সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাইছো, সেই রিকোয়েস্টের রেসপন্সে ইউটিউব তোমাকে আমার ভিডিওটা দেখাইতেছে। হ্যাঁ, এখন এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আবার দুই প্রকার। একটা হচ্ছে সেন্ট্রালাইজড, সার্ভারটা যদি সেন্ট্রালাইজড থাকে, একটাই সার্ভার, এক জায়গায় সার্ভার, তখন সেটাকে বলা হয় সেন্ট্রালাইজড সার্ভার। আর সার্ভার যদি এক জায়গায় না থাকে, অনেক জায়গায় থাকে, তখন সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। সাধারণত বর্তমানের বেশিরভাগগুলো এরকম। হ্যাঁ, তুমি এই যে ইউটিউব দেখতেছো, ইউটিউব কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আছে। বাংলাদেশের ইউটিউবটা সার্ভ হইতেছে সিঙ্গাপুর থেকে, ডেটাবেস যেই, বুঝছো, সার্ভারটা, বাংলাদেশের সার্ভারটা সিঙ্গাপুর থেকে। তারপর দেখো অনেক দেশে অনেক জায়গায় সার্ভারগুলো আছে। সাধারণত যেই দেশে কাছে, সেই দেশ থেকে সুবিধা হয়। তাহলে বুঝাইতে পারলাম সবাই? তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, সুন্দর করে এটার বৈশিষ্ট্য সুবিধাগুলো দেওয়া আছে। নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ হয়। হ্যাঁ, দেখে নিও, আলাদা কিচ্ছু না। আচ্ছা, আমরা এখন নেটওয়ার্ক ডিভাইস দেখব। এটা কম্পিউটার বা একটা যে কোনো ডিভাইস, কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হইতে হলে যেই ডিভাইসের সাহায্যে যুক্ত হয়, যেই ডিভাইসগুলোর সাহায্যে যুক্ত হয়, সেগুলোকে বলা হয় কি? নেটওয়ার্ক ডিভাইস। ঠিক আছে, এখানে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে। কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোকে নিরাপদে নেটওয়ার্কের সাথে সংযোগ করতে ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইসগুলোকে কি বলা হয়? নেটওয়ার্ক ডিভাইস। তো বেশ কয়েকটা নেটওয়ার্ক ডিভাইস আছে, আমরা প্রথমত দেখি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তোমরা কি এটা দেখছো? দেখে পরিচিত লাগতেছে? এটা একটা যন্ত্রাংশ যা সাধারণত একটা সার্কিট বোর্ড, কম্পিউটারের যে মাদার বোর্ড, তার সাথে কোন একটা নেটওয়ার্ক যুক্ত করতে ইউজ করা হয়। তোমাদের সবার কম্পিউটারে আছে, বুঝছো? কম্পিউটারে না থাকলেও অ্যাটলিস্ট রাউটারে আছে। হ্যাঁ, কম্পিউটারে না থাকলে অ্যাটলিস্ট রাউটারে আছে। আমি একটু দেখাই, এই যে দেখতেছো, এরকম কি আছে তোমাদের? দেখা যায়? দেখো তো, এই যে এরকম একটা পোর্ট আছে যেখানে ইথারনেট লাগায়। হ্যাঁ, সেম ভাবে প্রত্যেকটা রাউটারেরও দেখবা মাথায় এরকম একটা পোর্ট আছে। এটাই কি? এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বুঝতে পারছো? তারপর হচ্ছে মডেম। মডেম মানে কি? মডুলেটর, ডিমডুলেটর। মডেম, এমও মানে হচ্ছে এই যে এখান থেকে মডুলেটর, আর এতটুকু মানে হচ্ছে ডিমডুলেটর। তাহলে মডুলেটর কি করে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে। ডিমডুলেটর কি করে? অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে। যে কোনো একটা ডিভাইসের নেটওয়ার্কের সাথে যুক্ত হইতে হলে এটা ইম্পর্টেন্ট, তাই না? কারণ ডিজিটাল সিগন্যাল তো তুমি পাঠাইতে পারবে না, পাঠাইতে হবে অ্যানালগ হিসেবেই। সো নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য অবশ্যই এই জিনিসটা লাগবে। সেখানে সুন্দর করে দেওয়া আছে কাহিনীগুলো কি হয়। এই যে একটা কম্পিউটার, ডিজিটাল সিগন্যাল, মডেমের মাধ্যমে ফার্স্টে কি হয়? মডুলেটরের কাজটা হয়, সেটা কি? অ্যানালগ সিগন্যালে গেল। তারপর আবার মডেম সেটা কি করলো? ডিমডুলেট করলো, ডিজিটাল সিগন্যালে রূপান্তর করলো। কম্পিউটার কিন্তু এটা বুঝে, কম্পিউটার কিন্তু এটা বোঝে না। বুঝাইতে পারলাম? ঠিক আছে। তারপর আসি হাব। হাব কি? একটা নেটওয়ার্কে অনেকগুলা কম্পিউটার বা অনেকগুলা ডিভাইসকে যোগ করতে ব্যবহার করা।
এই যে একটা হাব। এন্ড হাব হচ্ছে খুবই বোকাশোকা একটা প্রাণী, বোকাশোকা একটা জিনিস। ওর সাথে সবাই কানেক্টেড থাকে, বুঝছো? ওর সাথে সবাই কানেক্টেড থাকে, কিন্তু ও কারো অ্যাড্রেস জানে না। তাহলে এখানে যেই কাহিনী হয়, ধরো এই কম্পিউটারটা এই হাবকে একটা ডেটা পাঠাইছে, হাব কি করে জানো? ওই ডেটাটা পাই ও ব্রডকাস্ট করে দেয়, ও বাকি সবাই রে পাঠায় দেয়, কোনো ডেটা ফিল্টারিং কিছু নাই। হ্যাঁ, তাহলে হাব কি করে? ডেটা ব্রডকাস্ট করে, কোনো নির্দিষ্ট সেন্ডারকে পাঠাইতে পারবে না। ধরো তুমি অফিসের একটা নেটওয়ার্ক, তুমি তোমার 4-5 জন কলিগ আছে, এখন তুমি চাইতেছো তুমি একটা ডেটা খালি এরে পাঠাবা, এটা হাব পারবে না। তুমি যখনই হাবের কাছে যা পাঠাবা ও সবাইরে পাঠাই দিবে, ব্রডকাস্ট করবে। বুঝতে পারছো? সুন্দর করে লেখা আছে। তাহলে হাব কি করে? ব্রডকাস্টিং করে, খুবই ইম্পর্টেন্ট। ওর কোনো বুদ্ধি নাই, ও কারো অ্যাড্রেস জানে না, ও সবার কাছে পাঠায় দেয়। ঠিক আছে, দেখো হাবে অনেকগুলো এনআইসি আছে, যেগুলো কি বলতো? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে, একটু আগে যেটা দেখে আসছি। ঠিক আছে, এখন সুন্দর করে কিছু জিনিসপত্র লেখা আছে। হাব হচ্ছে নন ইন্টেলিজেন্ট ডিভাইস। কেন? ও ডেটা ফিল্টারিং করতে পারে না, ও যাকে ইচ্ছা মানে সবাইকে পাঠায় দেয়, ব্রডকাস্টিং করে। স্টার টপোলজি আমরা এটা পরে দেখবো। হাব একটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। হাবের ডেটা ট্রান্সমিশন হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। এই যে এখানে কিন্তু এই যে এই তারপর ডট ডট দিয়ে বোঝানো হয়েছে হাফ ডুপ্লেক্স। হ্যাঁ, হাব হাফ ডুপ্লেক্স। আচ্ছা, তুমি যখন পাঠাবা তুমি একই সাথে রিসিভ করতে পারবা না, তুমি রিসিভ করতে পারবা পরে। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার সবাই সবাই? আচ্ছা, এখন হাব আবার দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় হাব, একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাব কি করে? হাবের কাছে যেই তথ্যটা বা যেই সিগন্যালটা আসে সেটা সে অ্যাম্পলিফাই করে, বুঝছো? বিবর্ধন করে, এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় যেই নয়েজ গুলো আসছে, যে অতিরিক্ত পার্ট গুলো আসছে, ডিস্টর্টেড হয়ে গেছে, সেগুলা সে দূর করে প্রয়োজনীয় সংকেত দিয়ে করে। এর ফলে দুর্বল সংকেত আরো শক্তিশালী হয়। বুঝতে পারছো? তাহলে এটা কি সক্রিয় হাব? সে কি করে? যে সংকেতটা পাইছে ওটাকে আরো ভালো করে তারপর পাঠায়। আর নিষ্ক্রিয় হাব ও কিছু করে না, ও চুপচাপ বসে থাকে, ওর কাছে যেটা আসে ওটাই কি সবাইরে পাঠায়। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারতেছো সক্রিয় হাব একটু জটিল, ওটার দামও বেশি হবে। এখন হাবের সুবিধা অসুবিধা দেওয়া হয়েছে। কম দামি, সহজেই সংযোজনযোগ্য, ডেটার ব্রডকাস্টিং করে, হাফ ডুপ্লেক্স মোডে চলে, দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন করতে পারে। এখন অসুবিধা কি? মেইন অসুবিধাটা হচ্ছে ও ইন্টেলিজেন্ট না। ওর কাছে একটা ডেটা পাঠাইলে ও সবাইরে পাঠায় দেয়, তাহলে ডেটা ফিল্টারিং সম্ভব না, কারণ কেউ ব্রডকাস্ট করে, ওর কাছে কারো অ্যাড্রেসই নাই, তাহলে তো ব্রডকাস্টই করবে। তুলনামূলক কম নিরাপদ, তুলনামূলক কম নিরাপদ। এবার আমরা সুইচে চলে যাব। সুইচ হচ্ছে হাবের বড় ভাই, ও সব কাজ হাবের মতো করে, কিন্তু আরেকটা জিনিস, সুইচ হচ্ছে ওর সাথে কানেক্টেড যারা থাকে সবার অ্যাড্রেস জানে। বুঝছো? অ্যাড্রেস জানে। তার মানে তুমি যদি ওকে একটা ডেটা পাঠাইতে বলো এই কম্পিউটারে, সে শুধু এই কম্পিউটারেই পাঠাবে। তুমি যদি বলো শুধু এটাতে পাঠাও, তাহলে শুধু এটাতে পাঠাইতে পারবে। কাহিনী বুঝছো? দেখো, তুমি সুইচের মাধ্যমে হাবের মতো একটা নেটওয়ার্ক বানাইতে পারবা, এবং চাইলে সুনির্দিষ্ট কয়েকটা কম্পিউটারকে একটা ডেটা পাঠাইতে পারবা। বুঝতে পারছো? তো সুইচের সুবিধা অসুবিধা দেওয়া আছে। হ্যাঁ, সুইচ হাবের তুলনায় একটু বেশি দামি। অসুবিধাগুলো ফার্স্টে দেখো। কনফিগারেশন জটিল, জিনিস যেটা ভালো সেটা একটু দামি হয়, জটিল হয়। হ্যাঁ, সাবনেটে ভাগ করার কারণে নেটওয়ার্ক ট্রাফিক কম হয়। হ্যাঁ, সুইচ সাবনেটে ভাগ করে দিতে পারে, পুরো নেটওয়ার্ককে কয়েকটা ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতে পারে, যেহেতু সবগুলোর অ্যাড্রেস জানে, কয়েকটা অ্যাড্রেসকে একটা সাবনেটে ফালাই দিল। হাবের তুলনায় বেশি নিরাপদ। বুঝতে পারতেছো? ফুল ডুপ্লেক্স মোডে চলে, হাব চলতো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স ডেটার সংঘর্ষ বা কলিশন হয় না, কারণ কেউ অ্যাড্রেস ওয়াইজ পাঠায়, ও কি করে না, ব্রডকাস্ট করে না। হাবের ক্ষেত্রে যেহেতু ব্রডকাস্ট করে, সো কলিশন হয়। এন্ড প্রয়োজন অনুযায়ী ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট সম্ভব। ইউনিকাস্ট, তুমি একটা স্পেসিফিক অ্যাড্রেসে পাঠাবা, তুমি স্পেসিফিক কয়েকটা অ্যাড্রেসে পাবা, তুমি সবাইকে পাঠিয়ে দেবে, সবকিছুই করা সম্ভব কি সুইচ। তার মানে হাবে আমি যা যা করতে পারি সবকিছু সুইচ দিয়েও করতে পারি, কিন্তু সুইচে যা যা করতে পারি হাবে করতে পারি না। বুঝতে পারছো? ডেটা ফিল্টারিং ও অ্যাম্পলিফিকেশন, বিবর্ধন করে, সুইচ দিয়ে একটা ল্যান তৈরি করা হয়। এবার চলো রাউটার। রাউটার তো সবার আছে, তাই না? বলো তো,
রাউটার একটা নেটওয়ার্কিং ডিভাইস যা আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে ডেটার আদান প্রদান করে। তোমার কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে, সেম ভাবে রাউটারের সাথে কানেক্টেড যারা আছে সবারই একটা আইপি অ্যাড্রেস আছে। রাউটার কি করে, এই আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে এদের মাঝখানে কমিউনিকেশন বা নেটওয়ার্ক গঠন করে। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো ল্যান, তোমরা ল্যান তৈরি করছো, অনেকগুলা ল্যান একসাথে এই রাউটার দিয়ে তুমি যোগ করে ওয়ান বানাইতে পারো। তাহলে ওয়ানের সাথে ল্যান যুক্ত করতে কি রাউটার ব্যবহার করা হয়। এই রাউটারকে বলা হয় ইন্টেলিজেন্ট ডিভাইস। হ্যাঁ, বুঝছো? ধরো তোমার একটা রাউটার জানে কোন পথে তোমার ডেটাটা পাঠাইলে সবচেয়ে কম খরচ হবে এবং সবচেয়ে কম সময়ে সে পাঠাইতে পারবে। সো রাউটারকে বলা হয় কি ইন্টেলিজেন্ট ডিভাইস। সুইচ রাউটার দুইটাই ইন্টেলিজেন্ট। সো রাউটারের সুবিধা অসুবিধা দেওয়া আছে। ডেটা ফিল্টারিং করে, নিরাপত্তা বেশি, ডেটার কলিশন হয় না। ন্যাট ব্যবহার করে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, আপাতত জানার দরকার নেই। অসুবিধা, দাম বেশি, কনফিগারেশন জটিল, ধীরগতি সম্পন্ন, একই প্রোটোকল ছাড়া কাজ করতে পারে না। যারা কানেক্টেড সবাইকে আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, এই প্রোটোকলের হওয়া লাগে, নাইলে রাউটার কাজ করতে পারে না। কারণ রাউটারের কাজই কি, আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে কি সে ডেটা স্থানান্তর করে। তারপর হচ্ছে রিপিটার। কোন একটা সিগন্যাল একটা সার্টেন দূরত্ব অতিক্রম করার পর ও উইক হয়ে যায়, ওর মধ্যে নয়েজ চলে আসে, ডিস্টরশন চলে আসে। সো এই সিগন্যালটা যারা আরো অনেক দূর যাইতে পারে, এই জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিপিটার। রিপিটারের মূল কাজ সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। তোমরা কি ওয়াইফাই রিপিটার ইউজ করছো? আমার বাসায় একটা আছে, এই যে এটা একটা ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডারও বলে, বুঝছো? ঠিক আছে, তাহলে রিপিটার কি করে, একটা উইক সিগন্যালকে সে অ্যাম্পলিফাই করে, অ্যাম্পলিফাই করার মাধ্যমে ওর রেঞ্জটা বাড়ায় দেয়। ব্রিজ কি করে বলো তো? একাধিক নেটওয়ার্ককে যোগ করে। ধরো একটা ল্যান, একটা ল্যান আছে, একটা ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর একটা ল্যান। এই দুইটা ল্যানকে তুমি একটা ব্রিজের মাধ্যমে জোড়া লাগে একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারো। বুঝছো? তাহলে ব্যাপারটা একটু বুঝো। আমাদের হাব কি করে, একটা নেটওয়ার্কের একাধিক ডিভাইসকে একসাথে যোগ করে, তাই না? হাব বা সুইচ কি করে, একটা নেটওয়ার্কের একাধিক ডিভাইসের মধ্যে কানেকশনটা তৈরি করে। এই হাব বা সুইচ কিন্তু ওই নেটওয়ার্কের একদম সেন্টারে থাকে, আর ব্রিজ কি করে, দুইটা নেটওয়ার্ককে যোগ করা মানে কি, সেই দুইটা হাব বা সুইচের সাথে যোগ হয়ে গেলেই তো হয়। বুঝতে পারছো? আমরা সবাই কি ক্লিয়ার? বলো। বুঝে গেছি, ঠিক আছে। দেখো কিছু শর্ট কোয়েশ্চেন আছে, দেখে নিও। কম্পিউটার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ল্যান, রোমিং, রাউটার কি, সুইচ, ব্রিজ, মডেম, মডুলেশন, ডিমডুলেশন, এনআইসি, সবকিছু পড়াই দিছি কিন্তু, হ্যাঁ। মোবাইল নেটওয়ার্ক ফোনের সেলগুলো ষড়ভুজাকৃতি হয়। আচ্ছা, এটা হওয়ার কারণ হচ্ছে এটা দিলে কভারেজটা সবচেয়ে বেশি হয়, কোনো ফাঁকা জায়গা থাকে না, বুঝছো? সুষম কভারেজ হয় তুমি যে কোনো জায়গা থেকে, এই জন্য এটা কি ষড়ভুজাকৃতি হয়। নেটওয়ার্ক কি মালিকানার ভিত্তিতে দুই প্রকার, কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য, ল্যান্ডম্যানের পার্থক্য, এগুলো দেখে নিবা। হাব ও সুইচের তুলনামূলক পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এগুলো দেখে নিবা। কিছু এমসিকিউ দেখি। চতুর্থ প্রজন্মের ফোনের প্রধান বৈশিষ্ট্য, প্রথমটা আইপি নির্ভর, বলছিলাম কিন্তু আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। জিএসএম এর পূর্ণরূপ কি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তারপর মডেমের মাধ্যমে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত, মডুলেশন, উল্টাটা হচ্ছে ডিমডুলেশন। কোন প্রজন্মের ফোনে সর্বপ্রথম এমএমএস? দ্বিতীয় প্রজন্মের ফোনে, তাই না? কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড? 3G হচ্ছে ব্রডব্যান্ড, 4G হচ্ছে আলট্রা ব্রডব্যান্ড, তাই না? রেডিও সিগন্যাল প্রথম ডিজিটাল পদ্ধতিতে। 1G তে ছিল কি, ফার্স্ট জেনারেশন ছিল অ্যানালগ, সেকেন্ড জেনারেশনে কি ডিজিটাল হয়ে যায়। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত নেটওয়ার্ককে কি বলে? ল্যান। পাশাপাশি দুইটা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত 5টা কম্পিউটারকে একটা প্রিন্টারে, কোন প্রযুক্তি বলতো? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? সুইচ।
কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? সুইচ। তো আমরা এখন টপোলজি শুরু করব। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই। তো টপোলজি কি? টপোলজি হচ্ছে একটা নেটওয়ার্কে ডিভাইসগুলা যেই স্ট্রাকচারে যুক্ত হয়, স্ট্রাকচারটা কেমন, হ্যাঁ, ওটাই হচ্ছে টপোলজি। দেখো সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে। একটা নেটওয়ার্কের ডিভাইস বা কম্পোনেন্ট যেমন হাব, কেবল বা পিসি পরস্পরের সাথে বিভিন্ন উপায়ে সংযুক্ত থাকতে পারে। যুক্ত থাকে যেই উপায় সেটাকেই বলা হয় নেটওয়ার্ক টপোলজি। দেখতে পারতেছে এখানে অনেকভাবে যুক্ত আছে, দেখছো একটা লাইন আছে সেন্ট্রাল, তারপর কম্পিউটারগুলো কানেক্টেড, তারপর একটা সেন্ট্রাল জিনিসের সাথে সবাই কানেক্টেড, একটা রিং এর মতো কানেক্টেড, সবাই একদম জালের মতো কানেক্টেড হয়ে গেছে, একটা গাছের মতো ট্রি স্ট্রাকচার। বুঝতে পারছো? তো টোটাল 6 ধরনের টপোলজি আছে যেটা তোমাদের পড়তে হবে। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড। বুঝতে পারছো? মনে রাখতে পারো এইভাবে উল্টা দিকে, HMSBR, HMSBR, হাইব্রিড, মেশ, স্টার, তারপর হচ্ছে বাস, রিং। HMSBR টোটাল 6 ধরনের টপোলজি আছে। তুমি নাম শুনে কিছুটা আইডিয়া করতে পারতেছো নিশ্চয়ই। রিং টপোলজি রিং এর মতো দেখতে হবে, স্টার টপোলজি স্টারের মতো, ট্রি গাছের মতো, মেশ মানে কি অনেক কি জালের মতো থাকবে। ঠিক আছে, এখন এই টপোলজি গুলা সবগুলা না তুমি জাস্ট একটা ছক মনে রাখলেই কাজ শেষ। একটা ছক মনে রাখলেই কাজ শেষ। এই ছকটা, এখান থেকে কি কোয়েশ্চেন আসে জানো? কোয়েশ্চেন আসে যে বাস টপোলজি এর সুবিধা অসুবিধা, যে কোনো একটা টপোলজি দিয়ে তার সুবিধা অসুবিধা বলতে পারে, কিংবা যে কোনো একটা টপোলজি দিয়ে তার বৈশিষ্ট্য বলতে পারে, কিংবা যে কোনো দুইটা টপোলজি এদের মধ্যে কোনটা ভালো, বা তিনটা টপোলজি এদের মধ্যে কোনটা ভালো। তাহলে কাহিনী বুঝতেছো? তোমার মূল কাজ কিন্তু ধরো ট্রি টপোলজির বৈশিষ্ট্যটা মনে রাখা, এটার বৈশিষ্ট্যটা মনে রাখা। এই বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটা থাকবে ভালো দিক, কয়েকটা খারাপ দিক। তো সুবিধা অসুবিধা বললে কি ওই বৈশিষ্ট্যগুলোর ভালো দিকে সুবিধা, খারাপ দিকে অসুবিধা। ঠিক আছে, এখন দুইটার পার্থক্য যদি বলে তাহলে কি করবা? এই যে টপিকগুলা এগুলো নিয়ে পার্থক্য দিবা। এখন বললো কোনটা ভালো কোনটা খারাপ, এটা আসলে ডিপেন্ড করে এক এক সিচুয়েশনে এক একটা ভালো। হ্যাঁ, সব সিচুয়েশনে একটা টপোলজি ভালো হয় না, এক এক সিচুয়েশনে এক একটা টপোলজি ভালো হয়। বুঝতে পারছো? এখন তুমি বুঝতে পারছো এই সিচুয়েশনে এইটা ভালো, তাহলে তুমি যেটা ভালো বলছো, ধরো দুইটার তুলনা বলছে, যেটা ভালো বলছো তার সুবিধা বলবা, যেটা খারাপ বলছো তার অসুবিধা বলবা, তাহলেই হয়। বুঝতে পারছো? এখন এই কোয়েশ্চেন গুলা দেখো, এই টপিক গুলা এইগুলা মনে রাখলেই হয়। আমি একটু তোমাদের ফার্স্টে একটা ফাঁকা টেবিলে একটু দেখাই। প্রথমত, ওই টপোলজিতে কি কোনো সেন্ট্রাল ডিভাইস আছে, কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? তারপর নতুন ডিভাইস তুমি যদি সংযোজন করো তাহলে কি কাহিনী হবে? এটা কি ওই এটার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? স্পিড বাইরে যাবে নাকি স্পিড কমে যাবে নাকি ক্যাচাল লাগবে? খরচ কেমন, অর্থাৎ আমার টপোলজিটা বানাইতে খরচ কেমন? খরচ কেমন বলতে এখানে কত বেশি তার লাগছে, যত বেশি তার লাগবে তত বেশি খরচ। কোন একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে টপোলজির কি অবস্থা হবে? পুরো টপোলজি নষ্ট হয়ে যাবে নাকি কি হবে? সেটা কি এখানটা। গতি কেমন, হ্যাঁ, নরমাল অবস্থায় গতি কেমন, তুমি যদি ডিভাইস আরো বাড়াইতে থাকো তখন গতি কি অবস্থা হবে? ওই টপোলজি। গোপনীয়তা ও ডেটার নিরাপত্তা, তুমি একটা নেটওয়ার্কে আসছো, তুমি একটা তথ্য পাঠাইতে চাও, তোমার তথ্য কতটা নিরাপদ, সেটা কি তুমি যাকে পাঠাইতে চাও সেই দেখতে পারবে নাকি সবাই দেখতে পারবে? তারপর নয়েস বা কলিশন, নেটওয়ার্ক ইউজ করে কিন্তু সবাই ডেটা পাঠাবে, সবাই তথ্য পাঠাবে। সো কলিশন কিরকম হবে? কলিশন কিরকম হবে? ট্রাবল শুট, কোনো এক জায়গায় একটা নষ্ট হয়ে গেছে, ওটা তুমি খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করতে কি প্যারা খাচ্ছ, কতটুকু প্যারা খাচ্ছ? সো এই যে 8টা টপিক, 8টা বা 9টা টপিক, এই টপিক গুলা প্রত্যেকটা টপোলজির ক্ষেত্রেই আছে। প্রত্যেক এগুলা তুমি কোয়েশ্চেন করতে পারো, এই টপোলজিতে এটা কি অবস্থা। যেই কোয়েশ্চেন গুলার ভালো অ্যান্সার পাইছো ওগুলা সুবিধা, যেই কোয়েশ্চেন গুলার খারাপ অ্যান্সার পাইছো ওগুলা কি অসুবিধা। বুঝতে পারছো? আর সুবিধা অসুবিধা পুরোটা মিলাই ফেললে কি বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে পাই গেছো। এখন যদি দুইটার তুলনা বলে তুমি তুলনা করতে পারবে না, এই টপিক গুলা দিয়ে তুলনা করে দিলেই কাজ শেষ। ধরো বলছে বাস আর রিং এর তুলনা, তুমি এইটার নাম দিবা, এই দুইটা কলাম লিখবা, শেষ, ফুল মার্কস, ফুল মার্কস। এখন বললো ধরো দুইটা টপোলজি দিয়ে কোনটা ভালো, এটা ডিপেন্ড করে তোমার সিচুয়েশন কি। বুঝতে পারছো? তুমি যেটাকে ভালো বলবা তার সুবিধাগুলা বলবা, গুণগান গাইবা, যেটা খারাপ তার অসুবিধাগুলো বলবা।
ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি সেন্ট্রাল একটা লাইন থাকে, এটাকে বলা হয় সেন্ট্রাল বা ব্যাকবোন। বুঝছো, ব্যাকবোন, এটাকে বাসও বলে। এটার সাথে সরাসরি কম্পিউটারগুলো কানেক্টেড থাকে, সরাসরি কম্পিউটারগুলো কানেক্টেড থাকে। বুঝছো, এখানে কোনো রিপিটার বা অ্যাম্পলিফায়ার থাকে না। এই টপোলজিকে প্যাসিভ টপোলজি বলে। এখন এটার সুবিধাটা কি? কোশ্চেনগুলোর অ্যান্সার দিবা। বলো, এটাতে কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? আমাকে বলো, এটা মাথায় নেই, এটাতে কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? নাই। তুমি যদি নতুন ডিভাইস সংযোজন করতে যাও, এটা কিন্তু কোনো প্যারাই না। জাস্ট একটা পিসি কানেক্ট করবা, একটা তার দিয়ে বাসের সাথে কানেক্ট করে দিলেই হয়, একটা তার দিয়ে বাসের সাথে কানেক্ট করে দিলেই হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? তার মানে আমাদের কেন্দ্রীয় ডিভাইস না, এটা কিন্তু সুবিধা। নতুন ডিভাইস যোগ করাও কোনো ব্যাপার না, জাস্ট কানেক্ট করে দিলেই হয়। তাহলে এটা কি সুবিধা? অবশ্যই সুবিধা। তারপর খরচ, এটা বানাইতে কি খরচ হয়? একটা সেন্ট্রাল লাইন লাগে, এরপর তুমি যত কম্পিউটার অ্যাড করো, জাস্ট একটা তার, আর কিছু না। তার যত বেশি খরচ তত কম, খরচ তত বেশি, খরচ তত বেশি। তাহলে এটা বানানোর খরচও কি কম, খরচও কি কম। কোন একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, ধরো এটা নষ্ট হয়ে গেছে, তুমি জাস্ট এটা খুলে ফেলে, ধরো এটা নষ্ট হয়ে গেছে, বাকিগুলোর মধ্যে কমিউনিকেশনে কোনো ঝামেলা হবে? দেখো কমিউনিকেশন গুলা কেমনে হয়। ধরো এই বেচারা ওকে একটা মেসেজ পাঠাবে, ও কি করবে? ও সেন্ট্রাল যে বাসটা, সেখানে মেসেজটা পাঠায়, মেসেজ দিয়ে বাস ওখানে চলে যায়। বুঝতে পারছো? ধরো এই বেচারা, ও ওকে একটা মেসেজ পাঠাবে, কি করবে? মেসেজটা আসতে এখানে আসবে, তারপর বাস দিয়ে চলে আসবে। বুঝছো, এটা হচ্ছে হাইওয়ে চিন্তা করতে পারো, আর এগুলো হচ্ছে শাখা রোড। এখন কোন একটা পিসি যদি নষ্ট হয়ে যায়, খালি ওই গেছে, আর কোনো ইফেক্ট কিন্তু হয় নাই। একটা জিনিস নষ্ট হলে ঝামেলা, সেটা হচ্ছে এই হাইওয়েটা নষ্ট হয়ে গেলে। এখানে এই চিপার মধ্যে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে, নষ্ট। বুঝতে পারছো? তো কোনো কিছু যদি নষ্ট হয়, ডিভাইস যদি নষ্ট হয়, তাহলে কোনো ব্যাপার না, প্যারা নাই। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছি সবগুলাই কিন্তু সুবিধা। এবার 5 নম্বরে আসো, গতি। যদি ডিভাইস কম থাকে তাহলে গতি ঠিক আছে, কিন্তু ডিভাইসের সংখ্যা যদি বাড়তে থাকে, এরা সবাই কিন্তু এই একটা সেন্ট্রাল হাইওয়ে ব্যবহার করে, তাই না? ডেটা আদান প্রদানের জন্য ও থেকে ও এটার মধ্যে দিয়ে যায়, ও থেকে ও এটার মধ্যে দিয়ে যায়, এটার মধ্যে দিয়ে যায়। তো যখন কম্পিউটারের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, এখানে কিন্তু গতিটা কমে যাবে, গতিটা কমে যাবে। তাহলে এটা কি একটা অসুবিধা, এটা কি একটা অসুবিধা। তারপর গোপনীয়তা ও ডেটা নিরাপত্তা, এখানে একটা ঝামেলা আছে। এই পথটা কিন্তু সবার জন্য কমন। সো গোপনীয়তা বা ডেটা নিরাপত্তা যেটা, সেটা এতটা স্ট্রং না। বুঝছো, বাস টপোলজিতে, বাস টপোলজিতে এতটা স্ট্রং না। বুঝাইতে পারলাম? তারপর হচ্ছে নয়েজ বা কলিশন, অবশ্যই কলিশন হবে। কেন? কারণ একটা রাস্তা দিয়েই সবাই যাইতেছে, সো হিউজ পরিমাণ কলিশন হবে। বুঝছো, তুমি এরে পাঠাও, এরে পাঠাও, এরে পাঠাও, সবাই কি এক রাস্তা দিয়ে, সেখানে কলিশন বা সংঘর্ষ হবে। মানে যেটাকে আমরা বলি নয়েজ, নয়েজ ট্রাবল। হ্যাঁ, কোনো এক জায়গায় যদি ভুল হয়, ওই ভুল খুঁজে বের করা কিন্তু কঠিন। এখানে ধরো এখানে একটা ঝামেলা হয়েছে, খুঁজে বের করা কি কঠিন? মোটামুটি, মোটামুটি। তাহলে আমরা যে পয়েন্টগুলো বললাম, তার মধ্যে কতগুলো সুবিধা আছে, কতগুলো অসুবিধা আছে। তো তোমাকে যদি বাস টপোলজির সুবিধা বলে লিখতে পারবা, অসুবিধা বলে লিখতে পারবা? পারবা। বাস টপোলজি বানাইতে কয়টা তার লাগে বলো তো? বাস টপোলজি বানাইতে কয়টা তার লাগে আমাকে বলো? একটা বাস লাগে, একটা সেন্ট্রাল ব্যাকবোন লাগে, আর যতগুলা ডিভাইস ততগুলা তার। এনটা ডিভাইস, প্রত্যেকটার জন্য একটা করে তার লাগে, প্রত্যেকটার জন্য একটা করে তার লাগে। এটাকে প্যাসিভ টপোলজি। সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, একবার পড়ে নিবা, একবার পড়ে নিবা। ছোটখাটো নেটওয়ার্কের জন্য এটা খুবই সহজ, স্বল্প ব্যয়ের, সহজে ব্যবহারযোগ্য, ছোটখাটো। কিন্তু যখনই বড় হওয়া শুরু করবে, স্পিড কমে যাবে, কলিশন অনেক বেশি হবে। বুঝতে পারছেন? ডেটা নিরাপত্তাও থাকবে না। আর বেশি দূর যদি সম্প্রসারণ করো, রিপিটার নাই কিন্তু কোনো, তাহলে সিগন্যালগুলোর কি ডিস্টর্টেড হয়ে যাবে। অসুবিধা এখানে দেখা আছে। নেটওয়ার্কের ব্যবহার বেশি হলে পারফরমেন্স খারাপ হবে। পুরোটা পড়ে নিবা, পুরোটা পড়ে নিবা। এরপর আমরা যেই টপোলজিতে যাব, সেটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি, হ্যাঁ, এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, প্রত্যেকটা কম্পিউটার একটা রিং এর মতো কানেক্টেড থাকে। প্রত্যেকটা কম্পিউটার কি করে? একটা রিং এর মতো কানেক্টেড থাকে। বুঝাইতে পারলাম? বুঝছো? এবার কেন্দ্রীয় কোনো ডিভাইস নাই,
এন্ড এটাকে অ্যাক্টিভ টপোলজি বলে। কেন অ্যাক্টিভ? তুমি যে কোনো একটা মেসেজ যদি পাঠাইতে যাও পুরাটা ঘুরে আসতে হবে, বুঝছো? ধরো তুমি ওকে একটা মেসেজ পাঠাইতেছো, কিংবা রিং তো বুঝতে পারতেছো অনেক বড় হইতে পারে, ও ওকে পাঠাবে, ও ওকে পাঠাবে, এভাবে। মানে আমাকে বলো তো, একটা রিং টপোলজিতে যদি এনটা কম্পিউটার থাকে, কয়টা তার লাগবে? কয়টা তার লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা। এনটা কম্পিউটার থাকলে এনটা তারই লাগবে, তাই না? তাই তো, 1 2 3 4, 1 2 3 4। বুঝতে পারছো? এখন এই রিং টপোলজির সুবিধা অসুবিধা, রিং টপোলজির সুবিধা অসুবিধা তুমি আমাকে বলো তো। প্রথমত, এটার কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? এটার কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? না। এটার কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? না। তারপর আমরা দেখি নতুন ডিভাইস সংযোজন সহজ। নতুন ডিভাইস সংযোজন কিন্তু সহজ। তুমি জাস্ট এই তারটা খুলবা, এই তারটা খুলে একটা ডিভাইস লাগাবা, দেন আবার কানেক্ট করে দিবা। কিছু সময়ের জন্য নেটওয়ার্কটা অফ থাকে। বাসে কিন্তু নতুন ডিভাইস যদি কানেক্ট করো, বাকিগুলা কিন্তু অফ থাকবে না, এখানে কিছু সময়ের জন্য অফ থাকে। তারপর খরচ কেমন? সস্তা, কারণ তারের সংখ্যা কম। এন সংখ্যক ডিভাইস থাকলে এন সংখ্যক তার। এইবার যে কোনো একটা ধরো, এখানে তথ্যগুলা কেমনে আদান প্রদান হয় জানো? এটা কিন্তু আসমান থেকে যাইতে পারবে না, এমনে 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 এমনে। এখন ও যদি এর কাছে ডেটা পাঠাইতে হয়, একটা একটা করে যাবে, একটা একটা করে যাবে। বুঝাইতে পারলাম? তাই না? এখন কোন একটা তার যদি নষ্ট হয়ে যায়, কোন একটা তার নষ্ট হয়ে গেছে, বা কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, পুরা টপোলজি অচল। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর অসুবিধা। মেজর অসুবিধা। গতি কেমন? গতি কম, কারণ তুমি যেখানেই পাঠাও না কেন সবগুলা ঘুরে ঘুরে যাইতে হবে। এখানে পাঠাইতেছো, পুরাটা ঘুরে যাইতেছে, তাহলে গতিকে অবশ্যই কম হবে। গতিকে অবশ্যই কম হবে। গোপনীয়তা ও ডেটা নিরাপত্তা নাই। তুমি ডেটা পাঠাবে ওরে, তোমার ডেটা ও ঘুরে ঘুরে যাইতেছে, ও চাইলে যদি ডেটা দেখা ফেলে, বুঝতে পারছো? যদিও না দেখানোর উপায় আছে। তারপর কলিশন। কলিশন, এখানে কি কলিশন আছে? অবশ্যই কলিশন আছে, অবশ্যই কলিশন আছে। তুমি এখান থেকে এখানে ডেটা পাঠাইতেছো, ওই বেচারা ওই যদি সেম টাইমে এখান থেকে এখানে ডেটা পাঠায়, ওই যদি সেম টাইমে এখান থেকে এখানে ডেটা পাঠায়, তাহলে কলিশন হবে, ট্রাফিক থাকবে। তাহলে এগুলা কিন্তু খারাপ দিক, এগুলা কিন্তু খারাপ দিক। তারপর ট্রাবল শুট, এখানে ট্রাবল শুট সহজ। হ্যাঁ, বাসের ক্ষেত্রে ট্রাবল শুট কঠিন কেমনে হইতো? ট্রাবল শুট মানে হচ্ছে একটা সমস্যা হইছে, এটা খুঁজে বের করা কঠিন। ধরো বাসের ক্ষেত্রে এটা এটার সাথে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, ও বাদে বাকি কেউ কিন্তু টেরই পাবে না। কিন্তু রিং এ যে কোনো জায়গায় প্রবলেম হোক, সবারই ঘুম হারাম। এখানে একটা প্রবলেম হলে কাউ ঘুম হবে না, কারোর ডেটা কি পাস হবে না। তাহলে এটা ট্রাবল শুটটা সহজ, ট্রাবল শুটটা সহজ। বুঝতে পারলাম? তাহলে রিং এর কেন্দ্রীয় ডিভাইস নাই, নতুন ডিভাইস সংযোগ সহজ, সস্তা, পুরাটা, এই তিনটা কি ভালো জিনিস? এই তিনটা কি ভালো জিনিস? ট্রাবল শুট সহজ, এটাও কি ভালো জিনিস? বাকিগুলা খারাপ জিনিস, বাকিগুলা খারাপ জিনিস। বুঝতে পারলাম? ওকে, এখন রিং এর ভালো খারাপ এখানে দেওয়া আছে, একটু দেখে নিবা। রিং এর ভালো খারাপ এখানে দেওয়া আছে। রিং টপোলজির বৈশিষ্ট্য সবগুলা লিখে ফেলবা। ভালো বলতে যেগুলো আমরা ভালো পাইছি, খারাপ বলতে যেগুলো আমরা খারাপ পাইছি। ঠিক আছে? সবচেয়ে বড় খারাপ দিক কি? একটা নষ্ট হলে সব নষ্ট। ঠিক আছে? স্টার টপোলজি। স্টার টপোলজি হচ্ছে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, সেটা সুইচ বা হাব। একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, সেটা কি? সুইচ বা হাব। ঠিক আছে? তার মাধ্যমে সবগুলা ডিভাইস কানেক্টেড থাকে। এবং এটা কি? পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। দেখো, একটা জায়গা থেকে তুমি কিন্তু সব জায়গায় যাইতে পারবা, তাই তো? এই যে একটা পয়েন্ট থেকে অন্য কারো হেল্প নেওয়া লাগবে না, তুমি যা সুইচের মাধ্যমেই সবাই চলে যেতে পারবে। ঠিক আছে? ধরো এই কম্পিউটারটা এখানে ডেটা পাঠাবে, যদি এখানে হাব ইউজ করা হয়, হাব তো বোকা, ওরে পাঠাইলে ও সবাইরে পাঠাই দিবে। যদি সুইচ ব্যবহার করো তাহলে ইন্টেলিজেন্ট, ও যদি এখানে পাঠায় তাহলে সুইচ কি নির্দিষ্ট যে অ্যাড্রেস সেটাই করতে পারবে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট সবকিছুই করতে পারবে। বুঝাইতে পারলাম? এখন চলো আমরা দেখি আমাদের স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলো। কেন্দ্রীয় ডিভাইস আছে, হ্যাঁ, হাব বা সুইচ। নতুন ডিভাইস সংযোজন খুব সহজ। তুমি একটা নতুন ডিভাইস কানেক্ট করবা, একটা ল্যাপটপ লও, একটা তার লয়ে লাগাই দাও,
তোমার কিন্তু টপোলজিটা অফও করা লাগতেছে না, ঠাস করে লাগাই দিতে পারতেছো, বুঝছো? তারপর খরচ কিছুটা ব্যয়বহুল, কারণ কি একটা সুইচ বা হাব লাগবে। এন্টার ডিভাইস হইলে তার কয়টা লাগবে এখানে বলো তো? এন্টার ডিভাইস হইলে এন্টা তার লাগবে, এবং একটা কেন্দ্রীয় ডিভাইস। সো কোনো ডিভাইস নষ্ট হলে কি হবে? ধরো এইটা নষ্ট হয়ে গেছে, কোনো প্যারা নাই, বাকিরা কানেকশন করতে পারবে। ঝামেলা হচ্ছে এক জায়গায়, মাঝখানেরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অচল। কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হলে অচল, নাইলে ফাইন। গতি কেমন? গতি অনেক বেশি, কারণ তুমি যদি এটারে এখান থেকে এখানে পাঠাতে ঠাস করে চলে যাবে, এটা থেকে এটা ঠাস করে এখানে চলে যাবে, এখান থেকে ঠাস করে এখানে চলে যাবে, বুঝছো? তাহলে এখানে গতি অনেক বেশি। তারপর আমরা যাই গোপনীয়তা ও ডেটা নিরাপত্তা। বলো তো কি হবে? এটা ডিপেন্ড করে তুমি কি ইউজ করতেছো। যদি হাব ইউজ করো, ওরে পাঠাইলে ও হাবুর মতো সবার কাছে পাঠিয়ে দিবে, তাহলে গোপনীয়তা নিরাপত্তাটা থাকলো না। কিন্তু সুইচ ব্যবহার করলে তুমি চাচ্ছ ওর কাছে পাঠাইতে, ওর কাছেই যাবে, নিরাপত্তাটা থাকবে। তাহলে এখানে সুইচ ব্যবহার করাটা সুবিধাজনক, কিন্তু টাকা বেশি লাগবে, বুঝছো? নয়েজ, এখানে কি কলিশন হয়? হাব ইউজ করলে হইতে পারে, কারণ তো সবাইরে পাঠিয়ে দেয়। ট্রাবল শুট, এটাই আসলে না মনে রাখলো। তুমি ট্রাবল শুট যদি দেখো, রিংয়ে সহজ, মেশে সহজ, ঠিক আছে, যাই হোক, এটা না মনে রাখলে হবে। এবার স্টার টপোলজির সুবিধা অসুবিধা, যেগুলো ভালো দিক সুবিধায় দাও, খারাপ দিক অসুবিধায় দাও, ডান। সহজে নেটওয়ার্কে দেখো, স্টার টপোলজি হচ্ছে এই বান্দা যেখানে তুমি অনেকগুলা কম্পিউটার যোগ করলেও এটা স্লো হবে না, বুঝছো? যদি হাব ইউজ করো তাইলে হইতে পারে। সুইচ ইউজ করে অনেকগুলা করছো, ওটা কিন্তু স্লো হবে না, বুঝতে পারছো? নেটওয়ার্কে সমস্যা দিলে হাব থেকে বা সুইচ থেকে অনুসন্ধান করতে পারবা। যে কোনো কম্পিউটার যদি বিকল হয়ে যায়, কোনো ঝামেলা হবে না, কিন্তু সেন্ট্রাল ডিভাইস ঝামেলা হলে ঝামেলা, বুঝছো? এই যে ডেটা কলিশন হওয়ার সম্ভাবনা থাকে যদি তুমি হাব ইউজ করো। ট্রি টপোলজিটা কি? দেখো, মূলত স্টার টপোলজির একটা সম্প্রসারিত রূপ কি আমাদের ট্রি টপোলজি, বুঝছো? একটু সুন্দর করে পড়ো, একে হায়ারার্কিক্যাল টপোলজিও বলে। স্টার টপোলজির সম্প্রসারিত রূপ, একে হচ্ছে হায়ারার্কিক্যাল। এমসিকিউতে আসে কিন্তু, ঠিক আছে? এই টপোলজিতে একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলোকে একটা বিশেষ স্থানে যুক্ত করা হয়, একে বলা হয় রুট হতে পারে একটা কম্পিউটার, আবার হতে পারে কোনো নেটওয়ার্কিং ডিভাইস। হ্যাঁ, বুঝছো? সেখানে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চ গতি বিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি সংগঠনে মানে এখানে হায়ারার্কি করা হয়, লেয়ার বাই লেয়ার, বুঝছো? এই যে দেখো, সেন্ট্রাল ডিভাইস, এটাকে রুট বলা হয়, এটা কম্পিউটারও হইতে পারে বা নেটওয়ার্কিং ডিভাইস হইতে পারে, ঠিক আছে? এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, তারপর এই লেয়ার বাই লেয়ার এক্সটেন্ড করতে পারবা। কাহিনী বুঝছো? এটাকে কি বলা হয়? ট্রি টপোলজি। তো আমরা দেখি ট্রি টপোলজিকে কেন্দ্রীয় ডিভাইস আছে, কেন্দ্রীয় ডিভাইস কিন্তু নাই, এটা রুট, কিন্তু এটা কিন্তু কেন্দ্রীয় ডিভাইস না, বুঝতে পারছো? কেন্দ্রীয় ডিভাইস হচ্ছে সেটা যার সাথে সবাই কানেক্টেড, বুঝছো? এটার সাথে কিন্তু সবাই কানেক্টেড না, কাহিনী বুঝছো? বা তুমি ওগুলো ওভাবে না চিন্তা করে, এই যে একটা কম্পিউটার, এই যে এটার সাথে এটা কানেক্টেড, 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 এই যে এরকম চিন্তা করতে পারো, বুঝছো? এটা একটা ট্রি টপোলজি। এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, নতুন ডিভাইস সংযোগ করা সহজ, তুমি কোন জায়গায় কানেক্ট করতে চাও এখানে কানেক্ট করে দিলা, শেষ, জাস্ট একটা তার লাগে, এন্ড টপোলজি কিন্তু অফ করা লাগে না, বুঝতে পারছো? তারপর কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলে কি হবে? এখানে ডিপেন্ড করে কোন ডিভাইসটা নষ্ট। ধরো এই ডিভাইসটা নষ্ট হয়েছে, তাহলে এটার আন্ডারে সবাই ব্যাহত হবে। কারণ কি হবে জানো? ধরো এখানে কমিউনিকেশনটা কেমনে হয়, ও কি করতেছে, ধরো ওর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে ওর মাথা থেকে ও যদি ওর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে কি হবে জানো? ওর উপরেরটা তার উপরেরটাই যাবে, তারপর এভাবে নামবে। এটা যদি নষ্ট হয়, এটার অধীনস্থ যারা আছে সবাই অকেজ হয়ে যাবে। এই গোল্লা কিন্তু কম্পিউটার। হ্যাঁ, এখানে যোগাযোগটা কেমনে হয়? এখানে যোগাযোগটা কেমনে হয় দেখো, এটা একদম সবার উপরের লেয়ারে, এটা 2 নাম্বার লেয়ারে, এই তিনটা, এগুলা কি 3 নাম্বার লেয়ারে, এগুলা 4 নাম্বার লেয়ারে, তুমি বুঝতে পারছো?
লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। ঠিক আছে, একই লেভেলের ধরো ও যদি আপার লেভেলের সাথে কমিউনিকেট করতে চায় ওর প্যারেন্টের কাছে যায়, এখান থেকে যায়। বুঝছো? ধরো এখন এ আর এই যোগাযোগ করতেছে, কেমনে যোগাযোগ করবে? এখান থেকে এখানে আসবে, তারপর এখানে চলে আসবে। কাহিনী বুঝছো? এখন মাঝখানে কোনো একটা নষ্ট হয়ে গেলে ওর অধীনস্থ যারা আছে সবাই কি অকেজো হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। গতি কি এখানে গতি বেশি, দেখছো এই যে ঠাস করে এখান থেকে চলে আসতেছে, গতি কিন্তু বেশি। রিং এর মতো সবগুলা ঘোরা লাগতেছে না, কিংবা বাসের মতো ওই সেন্ট্রাল একটা লাইনেই সব ট্রাফিক আসতেছে না। বুঝতে পারছো? তারপর গোপনীয়তা এখানে কম, বুঝতে পারছো? কারণ তুমি যখন ইউজ করবা ট্রিতে, দেখো ওর থেকে তুমি এখানে পাঠাইতে চাইতেছো, সরাসরি কিন্তু পাঠাইতে পারবে না, ওর প্যারেন্ট হয়ে আসতে হবে। প্যারেন্টের কাছে কিন্তু ইনফরমেশন থেকে যেতে পারে। বুঝতে পারছো? সো নিরাপত্তা তুলনামূলক কম। নয়েজ বা কলিশন আছে, কিন্তু তো বেশি না। কেমনে কলিশন আছে বলো তো? ধরো আমি ওর থেকে এখানে ডেটা পাঠাবো, তাহলে কি করব? এখান থেকে এখানে উঠবে, এখানে উঠবে, এখানে উঠবে, এখানে উঠবে। এবার আমি বললাম এই বেচারা থেকে এখানে ডেটা পাঠাবো, তাহলে ও কিন্তু এই পাথটা ফলো করতেছে, তাহলে এই পাথটা দুজনের ক্ষেত্রে কমন। সো কলিশন বা ট্রাফিক থাকবে, সেখানে আমরা নয়েজ বলি। বুঝতে পারছি? ট্রাবল শুট কম কষ্টকর। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে ট্রি টপোলজি, দেখো এটা সুবিধা অসুবিধা দেওয়া আছে। সুবিধা কি? নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ তুমি করতে পারো। হ্যাঁ, ধরো একটা ট্রি টপোলজি আছে এরকম এরকম এরকম, তুমি এটা সম্প্রসারণ করতে চাচ্ছ, তুমি এখানে একটা নতুন ব্রাঞ্চ অ্যাড করে দিলা। গোল্লাগুলা কম্পিউটার। হ্যাঁ, অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক গঠন বেশি উপযোগী। ডেটা সিকিউরিটি সর্বাধিক না, বাট ভালো। সর্বাধিক হচ্ছে মেশে। আমরা দেখব নতুন কোন নোড বা পেরিফেরাল, নতুন কোন নোড ধরো এটা তুমি বাদ দিয়ে দিছো, ঠিক আছে, ব্যাহত হয় না। ঠিক আছে। অসুবিধা কি? রুট বা সার্ভার কম্পিউটারে, মানে একদম রুটে তুমি যেই কমিউনিকেশন গুলোই করো না কেন, তুমি কিন্তু রুটের মাধ্যমে যাবা। তুমি এর সাথে এর মাধ্যমে যাইতে হয়, রুটের মাধ্যমে যাইতে হয়। এই বেচারা যদি ঝামেলা করে, শেষ। কারণ কি? তুমি এখান থেকে এখানে ডেটা পাঠাও, ওর মাধ্যমে যেতে হবে। তাহলে এখান থেকে এখানে পাঠাই দিতে হলে ওই যা লাগে না, তাহলে রুটটায় ঝামেলা হইলে সর্বনাশ। বুঝতে পারছো? ডান। এরপর হচ্ছে মেশ টপোলজি। হ্যাঁ, আমাদের যে ট্রি টপোলজি সেখানেও দেখো যতগুলা নোড থাকবে, কয়টা নোড আছে আমাকে বলো তো? যতগুলা নোড, তার থেকে একটা কম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা নোড। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা তার। ঠিক আছে? তারপর এবার আসি মেশ টপোলজি। এখানে প্রত্যেকটা কম্পিউটার সবার সাথে যুক্ত থাকে। বুঝছো? তাহলে একটা ধরো মেশ টপোলজিতে এনটা কম্পিউটার আছে, তাহলে প্রত্যেকটা কম্পিউটার বাকি n-1 সংখ্যকের সাথে যুক্ত থাকবে। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই না? 7টা কম্পিউটার আছে। তাহলে এই কম্পিউটার ও বাদে বাকি 6টার সাথে কানেক্টেড। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। বুঝছো? ও বাদে বাকি 6টার সাথে কানেক্টেড। এখানেও একটা কানেকশন আছে, এখানেও একটা কানেকশন আছে। কাহিনী বুঝতে পারছো? এবং একটা মেশ টপোলজিতে যদি n সংখ্যক কম্পিউটার থাকে, সেখানে টোটাল তার হবে, দেখো যে কোনো দুইজনের মাঝখানে কিন্তু কানেকশন থাকবেই, টোটাল তার হবে nc2। বিন্যাস ও সমাবেশের কনসেপ্ট জাস্ট মুখস্থ রাখো, n * n-1/2। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো এখানে অনেক তার, এটা বহুত এক্সপেন্সিভ। সো মেশ টপোলজিতে যদি n সংখ্যক কম্পিউটার থাকে, প্রত্যেকটা কম্পিউটার n-1 এর সাথে কানেক্টেড। 6টা কম্পিউটার, তাহলে আমি যদি একটা কম্পিউটার হই, আমি বাকি 5 জনের সাথে কানেক্টেড। টোটাল তার হবে এটা n * n-1-2 মুখস্থ রাখবা। ঠিক আছে? এন্ড এই সংখ্যাটা কিন্তু অনেক বাইরে যাবে। ধরো 4-5টা কম্পিউটারের জন্য ঠিক আছে, বাট ধরো 15-20টা যদি কম্পিউটার হয় বা 100-200 কম্পিউটার হয়, তাহলে এটা তো পুরো বুঝতে পারতেছো তারারণ্য হয়ে যাবে। লোকারণ্য। এখন এই মেশ টপোলজির সুবিধা অসুবিধা আমরা ওই ছকটাই জাস্ট ফলো করব, তাইলেই হবে। এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে না, মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই। নতুন ডিভাইস সংযোজন করা বহুত কঠিন,
বহুত কঠিন। কেন বহুত কঠিন? ধরো একটা টপোলজিতে 50টা ডিভাইস আছে, তুমি নতুন একটা ডিভাইস যদি যুক্ত করতে চাও 51 নাম্বার, বাকি 50টার সাথে ওটা কানেকশন দেওয়া লাগবে। প্রথমত সেটা ব্যয়বহুল এন্ড কঠিন, খরচ অত্যন্ত ব্যয়বহুল, কারণ অনেকগুলা তার লাগে, বুঝতে পারতেছ? আর যদি এরকম হয় কম্পিউটার গুলো একটু দূরে দূরে আছে, তাহলে তার কিনতেই ফকির, ফকির, বুঝতে পারছো? আচ্ছা, কোনো ডিভাইস নষ্ট হলে প্যারা নেই, ধরো এটা নষ্ট হয়েছে, খালি খালি এটাই বাদ, বাকিগুলা কিন্তু সচল, বাকিগুলার কমিউনিকেশনে কোনো ঝামেলা হবে না। তারপর গতি সুপার ফাস্ট, এটার গতি সবচেয়ে বেশি, কারণ যে কোনো দুইটার মাঝে একদম ডিরেক্ট কানেকশন আছে, তুমি ওর থেকে ও যাও ডিরেক্ট কানেকশন, ওর থেকে ওখানে যাও ডিরেক্ট কানেকশন, ওখানে কোনো কি ভায়া হয়ে যাওয়া লাগবে না, সরাসরি কানেকশন, এবং এই দুইটার মাঝে জাস্ট এদের কমিউনিকেশনই হবে, এখানে অন্য কোনো ট্রাফিকও থাকবে না, জাস্ট এদের কমিউনিকেশনটাই হবে। তাহলে এটার গতি কি সুপার ফাস্ট, গোপনীয়তা ও ডেটা নিরাপত্তা সবচাইতে বেশি। কারণ কি, তোমার আর তোমার কমিউনিকেশন খালি এই লাইনেই তো হবে, অন্য কোনো লাইনে যাবে না, এই লাইনের মাঝখানে তো কেউ নাই, আমার আর তোমার কমিউনিকেশনই তো, বুঝতে পারছো? তারপর নয়েজ, কোনো কলিশন হবে না, এখানে কোনো কলিশন হবে না, কারণ এই দুজনের মাঝখানে খালি এদের ডেটাই, অন্য কোনো কম্পিউটারের ডেটা এখানে আসবে না, বুঝতে পারছো? তাহলে আমরা দেখে ফেললাম, তাহলে এটা সব দিক দিয়ে অনেক ভালো, কিন্তু অনেক এক্সপেন্সিভ, নতুন ডিভাইস অ্যাড করা কি বহুত কষ্ট। তাহলে এইটা সাধারণত ধরো মিলিটারি পারপাস ইউজ করা হয়, ধরো খুব ছোট্ট একটা, খুব সিকিউরড, অনেক ফাস্ট গতি, মানে ফাস্টে ডেটা আদান প্রদান করা দরকার। ধরো তুমি একটা হাই সিকিউরিটি ল্যাব বানাইতেছো, যেখানে তোমার টাকার কোনো শেষ নাই, অনেক বাজেট আছে, তুমি হাইয়েস্ট সিকিউরিটি, হাইয়েস্ট নিরাপত্তা, সবকিছু হাইয়েস্ট দিতে চাইতেছো, তখন এটা ব্যবহার করবে, ঠিক আছে? ওকে, তাইলে আমরা মেশ টপোলজির দেখে ফেলছি, তাই না? দেখো, তারপর হচ্ছে হাইব্রিডটা কি? ধরো একাধিক টপোলজি, হ্যাঁ, আমাদের টোটাল কয়টা আছে? HMSBR, হাইব্রিড, মেশ, স্টার, বাস, রিং, একাধিক টপোলজির সমন্বয়ে এই হাইব্রিড টপোলজিটা তৈরি। হাইব্রিড টপোলজির মাধ্যমে কি করতে পারো? তুমি একাধিক টপোলজির ভালো দিকগুলা নিতে পারো, খারাপ দিকগুলা অমিট করে, বুঝছো? তো বর্তমানে ম্যাক্সিমাম টপোলজি আসলে হাইব্রিড টপোলজি, কারণ কি একাধিক টপোলজির ভালো দিকগুলা নিচ্ছ, কাহিনী বুঝছো? তাহলে দেখো, হাইব্রিড টপোলজির কেন্দ্রীয় ডিভাইস থাকতে পারে, তুমি যদি ধরো স্টার টপোলজি যুক্ত করো তাহলে তো থাকতে পারে, আবার নাও থাকতে পারে, হ্যাঁ, নতুন ডিভাইস সংযোজন করা হাইব্রিড যেহেতু একটু কঠিন হইতে পারে, আবার নাও হইতে পারে, ব্যয়বহুল হইতেও পারে, নাও পারে, এটা ডিপেন্ড করে তুমি কেমনে হাইব্রিডটা বানাইতেছো, বুঝতে পারছো? সমস্যা হতে পারে, এই ম্যাক্সিমাম দুটো হতে পারে। তারপর গতি, দেখো সমস্যা হইতেও পারে, নাও পারে, কিন্তু হাইব্রিড টপোলজিতে আমরা চেষ্টা করি যাতে সবগুলা ভালো হয়। গতি বেশি, সর্বোচ্চ ডেটা নিরাপত্তা যেন নিশ্চিত হয়, আমরা এমন ভাবেই কি হাইব্রিড টপোলজিটা বানাই, ঠিক আছে? নয়েজ বা কলিশন থাকতে পারে, তবে আমরা এমন ভাবে বানাবো যাতে না থাকে, সহজতর, তবে ক্ষেত্র বিশেষ, তো আমরা চাবো যাতে সহজতর হয়, বুঝতে পারলাম? তো এই হচ্ছে টোটাল 6টা টপোলজি। এই 6টা টপোলজির বৈশিষ্ট্য আমরা দেখে ফেলছি। তোমাকে যদি যে কোনো দুইটার পার্থক্য বের করতে বলে পারবা, যে কোনো একটার সুবিধা অসুবিধা পারবা, যে কোনো একটার বৈশিষ্ট্য পারবা। দুইটা দিয়ে যদি বলে কোনটা ভালো, এটা ডিপেন্ড করে সিনারিওর উপরে। তবে তোমাকে যদি না বলে দেয়, সিনারিও বলে নেই, বলছে তুমি দুইটা টপোলজি, এই দুটার মধ্যে কোনটা ভালো, তুমি যেটাই ভালো লেখো, তোমাকে নাম্বার কাটবে না, মানে শূন্য দিবে না, তুমি এক্সপ্লেন করবা কেন ভালো। তবে একটা সাধারণ স্ট্রাকচার হচ্ছে HMSBR, হায়ার ম্যাথ SBR, হাইব্রিডটা সবচেয়ে ভালো যদি কিছু না বলে, হ্যাঁ, এইদিকে ভালো, হাইব্রিড সবচেয়ে ভালো, তারপর হচ্ছে মেশ, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে বাস, তারপর হচ্ছে রিং সবচেয়ে খারাপ, কারণ একটা নষ্ট হলে পুরো টপোলজি নষ্ট, আর পুরোটা ঘুরে ঘুরে যেতে হয়। HMSBR, হাইব্রিড, মেশ, স্টার, বাস, রিং,
ঠিক আছে, তোমাকে দুইটা দিয়ে বলছে কোনটা ভালো কোনটা খারাপ, তুমি দেখবা যেটা বামে সেটা ভালো, তারপর যেটা ভালো ওটা নিয়ে চাপাবাজি করবা, ওটার কি কি সুবিধা আছে ওটা লিখবা, যেটা খারাপ ওটার একদম ধুয়ে দিবা, ওটার অসুবিধাগুলো লিখবা, তাইলেই হবে। বুঝতে পারছা? আমরা কিছু এক্সাম্পল দেখি। বলো এটা কি টপোলজি? বাস। এটা কি? স্টার। স্টার। ডিমডুলেশন জানো, মালিকানার ভিত্তিতে প্রাইভেট পাবলিক। উদ্দীপকের চিত্র 1 এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। বাস। এই দুটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তুমি কিন্তু বলতে পারো এইটা, তুমি যেটা সুবিধাজনক বলবা তার সাপেক্ষে দিবা, কিন্তু সেফ অপশন হচ্ছে HMSBR। HMSBR। এটা স্টার। স্টার বামে না? স্টার স্টার, তাহলে কোনটা ভালো? স্টার ভালো। স্টারের সুবিধা বলবা, বুঝছো? তাড়াতাড়ি ডেটা আদান প্রদান করা যায়, ট্রাফিক কম থাকে, যত ইচ্ছা তুমি ডিভাইস কানেক্ট করো, গতি কমে যায় না, একদম ধুয়ে দিবা। বাস নষ্ট হয়ে গেলে পুরো নষ্ট। তুমি যখন ইয়ে করবা, বেশি ডিভাইস অ্যাড করবা, স্পিড কমে যাবে, এখানে অনেক ট্রাফিক, অনেক কলিশন হয়, এগুলো বলে দিবা। তারপর দেখো এটা কি? স্টার। স্টার। এটা কি? রিং। এটা কি? বাস। বাস। ঠিক আছে, সেম জিনিস। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি জানো? এটা কি? ওই যে এটা কি হবে? ওয়াইম্যাক্স। একটু দেখে নিও। সি এর টপোলজি, বাস টপোলজি। এ আর বি এর মধ্যে কোনটা ভালো? বলো। স্টারটা ভালো। স্টারটা ভালো। দেখো কয়ের পি আর কিউ যদি সংযোগ, দেখো এটা হচ্ছে পি। পি কনং যে টপোলজিটা, বলো তো এটা কি টপোলজি? এটা মেশ টপোলজি। এটা বাকি সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। তোমাকে বলছে এই তারটা আর এই তারটা যদি খুলে নাও, পিআর আর কিউএস, পিআর আর কিউএস, এই দুইটা তার যদি খুলে নাও, তাহলে কি কি টপোলজি হবে? রিং টপোলজি। রিং টপোলজি। হ্যাঁ, ক ও খর মধ্যে কোনটা সুবিধাজনক? হাইব্রিড সুবিধাজনক। বুঝছো? হাইব্রিডটা সুবিধাজনক। হাইব্রিডের সম্পর্কে ভালো জিনিস বলে দিবা। রাউটার কি জানো? ক্লাউড কম্পিউটার। এটা আমরা একটু পরে দেখব। 3 এর টপোলজি, এটা কি? হাইব্রিড, তাই না? এটা কেমন? হাইব্রিড। আচ্ছা, 1 আর 2 এর মধ্যে কোনটা সুবিধাজনক? এক কি? মেশ। এটা কি? স্টার। কোনটা সুবিধাজনক এটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, বুঝছো? তোমাকে যদি সরাসরি বলে তাহলে তুমি এই যে HMSBR এটা ফলো করবে। ওকে, কিছু অনুধাবনমূলক কোশ্চেন আছে, সবাই পারবে এগুলো, সবাই পারবে, কোনো প্যারাই নাই। স্টার টপোলজিতে কোন ডিভাইসটা ব্যবহার করা হয়? সেন্টারে হাব বা সুইচ? হাব বা সুইচ। তারপর আমরা যাই কম্পিউটার নেটওয়ার্কিং এর কয় ধরনের? 6 ধরনের টপোলজি। কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি? স্টার। এটা কি? বাস। রহিমা, বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে আর যে 45 কানেক্টর সুইচ, সুইচ কোথায় থাকে? স্টার। সুইচ কোথায় থাকে? স্টার। ক্লাউড কম্পিউটিং আমাদের লাস্ট টপিক। তোমরা সবাই কম্পিউটারে ফাইল রাখছো। কম্পিউটার কিন্তু একটা স্টোরেজ ডিভাইসও, তাই না? যেখানে মুভি রাখা যায়, পরবর্তীতে আমরা মুভি দেখতে পাই। আচ্ছা, তোমরা কি খালি কম্পিউটারেই মুভি সেভ করছো? গুগল ড্রাইভে রাখছো? এই যে গুগল ড্রাইভ, এটা আসলে কি? এটা একটা স্টোরেজ না? স্টোরেজ মানে কি? কোন একটা কম্পিউটারের স্টোরেজ তো কার মালিকানা? গুগলের মালিকানা, তাই না? যেটা তোমাকে 15 জিবি ফ্রি স্টোরেজ দিতেছে। এখন তুমি কিন্তু চাইলে এই 15 জিবিটা আরো বেশি করতে পারো। তুমি যদি গুগলকে টাকা দাও, গুগল তোমাকে 5 টেরাবাইট 50 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অ্যাক্সেস দিবে। তাহলে তুমি কি করতেছো আসলে? গুগলের কম্পিউটার থেকে একটা স্টোরেজ ভাড়া নিচ্ছ না? প্রতি মাসে মাসে টাকা দেওয়া লাগে। আমি নিজেও নিছি, 5 টেরাবাইট আমার নাও আছে। বুঝতে পারছো? তাহলে আমি আসলে কি করতেছি? গুগলের কম্পিউটার ভাড়া নিচ্ছি। কেমনে? ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনে, দূর থেকেই অ্যাক্সেস করতেছি। আচ্ছা, এইটা একটা গেল। হ্যাঁ, তোমরা মেশিন লার্নিং শুনছো? মেশিন লার্নিং এর মডেলগুলো যেগুলো আছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ওই মডেলগুলা ট্রেন অনেক হাই কনফিগারেশন পিসি দরকার। ওই মডেলগুলা ট্রেন করানোর জন্য হাই কনফিগারেশন পিসি, যেগুলো আমি যদি বাংলাদেশে কিনতে যাই 4 লাখ 5 লাখ টাকা লাগবে। আমার কাছে অত টাকা নাই। আমি কি করছি, অ্যামাজনের ওয়েব সার্ভিস আছে, মাইক্রোসফটের ওয়েব সার্ভিস আছে, মাইক্রোসফট অ্যাজিউর বলে। ওরা কি করে জানো? ওরা এই হাই কনফিগারেশন পিসি গুলা ভাড়া দেয়, বুঝছো? আমি কি করলাম, ওদের হাই কনফিগারেশন পিসিটা আমি অনলাইনের মাধ্যমে ভাড়া নিলাম।
ধরো আমি একদিনের জন্য ভাড়া নিছি, একদিনের জন্য ধরো $10 বা কত 1000 টাকা। আমি অনলাইনে রিমোটলি ওদের কম্পিউটারটা অ্যাক্সেস করলাম, ওখানে আমার কাজগুলা করলাম, তারপর আমি আমার রেজাল্টটা নিয়ে আসলাম। এই যে কাজটা, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তার মানে তুমি কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড রিসোর্স ব্যবহার করবা অনলাইনে, তোমার নিজের কেনা লাগবে না, তুমি ভাড়া নিয়ে দূর থেকে। দেখো সুন্দর করে লেখা আছে, ক্লাউড কম্পিউটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটার রিসোর্স, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন সার্ভিস প্রদান করা। যে তোমরা গুগল ড্রাইভ ইউজ করতেছো, এটাও একটা ক্লাউড কম্পিউটিং, ফ্রি ক্লাউড কম্পিউটিং। বুঝতে পারতেছো? গুগলের কম্পিউটারের কিছু একটা অংশ তুমি কি নিচ্ছ। এখন এই ক্লাউড কম্পিউটিং এর অনেক সুবিধা আছে। ধরো এই যে তুমি ফ্রিতেই করতে পারতেছো, তুমি যে একটা কম্পিউটার কিনে স্টোরেজ বাড়াইতে যাও, বহুত টাকা লাগবে। কিন্তু সার্বক্ষণিক ব্যবহারযোগ্যতা, তুমি যে কোনো সময় ব্যবহার করতে পারবে। গুগল ড্রাইভ তুমি যে কোনো সময় ব্যবহার করতে পারো না, যে কোনো স্থান ও যে কোনো ডিভাইস থেকে ব্যবহার। ফর এক্সাম্পল, আমার কাছে একটা কম্পিউটার আছে, হ্যাঁ, এই কম্পিউটারটা আমি বাসায় আসলেই ব্যবহার করতে পারবো। কিন্তু এই রিমোট যেই কম্পিউটারগুলো আছে, গুগল ড্রাইভ, বা আমি যেই কম্পিউটারটা মাইক্রোসফট থেকে ভাড়া নিব অনলাইনে, তোমরা অনেক হয়তো বুঝতেছো না অনলাইনে কেমনে ভাড়া নিবা। এই ধরো একটা কম্পিউটার, এটা আমেরিকায় আছে, হ্যাঁ, গুগলের কাছে। আমি কি করলাম, আমি ওকে কিছু টাকা দিলাম, একদিনের জন্য আমি ভাড়া নিব, বুঝছো, ভালো অ্যামাউন্ট দিলাম। তো ও কি করবে, এই কম্পিউটারটার অ্যাক্সেস আমাকে দিয়ে দিবে। তো আমি ইন্টারনেটের মাধ্যমে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই কম্পিউটারটার অ্যাক্সেস নিয়ে নিতে পারবো, এবং এই কম্পিউটারে আমার কাজগুলো করতে পারবো। এই জিনিসটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং, বুঝছো? তার মানে আমি যে কোনো স্থান থেকেও যে কোনো ডিভাইস থেকে ওই কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারবো। সুবিশাল স্টোরেজ সুবিধা। তুমি একটা 2 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনলা, এটার স্টোরেজ দেখবা 2 টেরাবাইট বা 1 টেরাবাইট। এখন ধরো আমার 50 টেরাবাইট স্টোরেজ লাগলো 1 মাসের জন্য বা 2 মাসের জন্য, আমি কি কিনবো 50 টেরাবাইট? ফকির হয়ে যাব। তার থেকে আমি গুগল থেকে 50 টেরাবাইট ভাড়া নিব, বেশি টাকা লাগবে না, $20-30। বুঝতে পারছো? সফটওয়্যার সুবিধা, ওই কম্পিউটারগুলোতে অনেক সফটওয়্যার কি করা থাকে, আগে থেকেই দেওয়া থাকে। ব্যাকআপ সুবিধা, এই যে গুগল ড্রাইভে আমরা ব্যাকআপ করে রাখি, তাই না? হার্ডওয়্যার সুবিধা, উদ্যোক্তাদের সুযোগ, স্পেশালি যারা হচ্ছে নতুন একটা কোম্পানি দেয়, ওদের জন্য একদম শুরুতেই অনেকগুলা কম্পিউটার কিনে তারপর স্টার্ট আপ দেওয়াটা এত সহজ হয় না। ওরা কি করে, এই ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলা নিতে পারে। অসুবিধাও আছে কিছু, ইন্টারনেট নির্ভরতা। তুমি ইন্টারনেট ছাড়া আমেরিকার পিসি কেমনে অ্যাক্সেস করবে? ধরো বাংলাদেশে তো মাঝে মাঝে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়, তো তখন কি করবা? ক্লাউড ডাউন টাইম সব সময় ওরা চেষ্টা করে, গুগল চেষ্টা করে যে সব সময় ওদের সার্ভারটা কি করে। এরপরও মাঝে মাঝে খুবই কিঞ্চিত দেখা যায় যে গুগল ফেসবুকের সার্ভারও ক্র্যাশ করে ফেলছে। ব্যবহারকারী সীমাবদ্ধ অ্যাক্সেস, তুমি ফুল অ্যাক্সেস পাবা না জীবনের পিসির। তুমি পিসির কোনো একটা চেঞ্জ করতে পারবা না। গোপনীয়তা আর ঝুঁকি থাকে, যেহেতু থার্ড পার্টি একটা জিনিস ব্যবহার করতেছে, ওই কোম্পানি যদি তোমার ডেটা মাইরা দেয়, বুঝছো? ডান। আমরা কিছু সিকিউ দেখি, জাস্ট বলবো, যাবা, শেষ। ব্যান্ডউইথ কি জানো? ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় কোথায়? সিনক্রোনাস আর আইসোক্রোনাসে। উদ্দীপকের চিত্রে ডি ডিভাইসটির ভূমিকা। ডি বলো তো কি আছে? এটা কি একটা স্টার টপোলজি। সো আমাদের ডিটা আসলে কি হয়? সুইচ না হয় হাব, হয় সুইচ না হয় হাব। 1 আর 2 এর মধ্যে সংযোগ, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, তুমি এই দুইটা কানেক্ট করবা কি দিয়ে করবা বলো তো? সুইচ বা হাব দিয়েই তো, তাই না? সুইচ বা হাব দিয়ে কানেক্ট করবা। সো এদের মধ্যে কোনটা বেটার? অবশ্যই সুইচ বেটার, ঠিক আছে? এটা আমরা দেখছি, এটাও আমরা দেখছি। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক এক ধরনের কেবল দেখালেন যা স্বচ্ছ কাচ দিয়ে, অপটিক্যাল ফাইবার, ঠিক আছে? অপটিক্যাল ফাইবার, এই তার মাধ্যম সম্পর্কে আলোচনা করো। অপটিক্যাল ফাইবারের গঠন, এর ব্যবহার নিয়ে আলোচনা করব। দৃশ্যকল্প 2, চিত্র 1 আর চিত্র 2। আচ্ছা, এখানে দুইটা জিনিস, ভূপৃষ্ঠ থেকে একটা রে মারছে, আয়োনোস্ফিয়ার থেকে চলে আসছে, এটা হচ্ছে রেডিও ওয়েভ, এটা হচ্ছে কি রেডিও ওয়েভ। আর যেটা স্যাটেলাইট থেকে আসছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, বুঝছো?
যেটা আয়নোস্ফিয়ারে গিয়ে রিফ্লেক্টেড হয়েছে সেটা হচ্ছে কি, আমি তোমাকে দেখাই, তোমাদের বইয়ে আছে, চিত্র আছে, এই যে এটা হচ্ছে রেডিও ওয়েভ, বুঝছো? আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট হয়, কারণ রেডিও ওয়েভ কিন্তু বায়ু শোষণ করে না, রিফ্লেক্ট করে দিচ্ছে, বুঝতে পারছো? তারপর আমরা যাই, শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম, বলো কোনটা? কোএক্সিয়াল কেবল। তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারীর ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল নির্ধারণ হয়। ক্লাউড কম্পিউটিং, বুঝছো? তোমার 5 টেরাবাইট স্টোরেজ দরকার, 10 টেরাবাইট স্টোরেজ দরকার, যতটুকু লাগবে গুগল দিতে পারবে। 100 টেরাবাইট দরকার, দিতে পারবে। যতটুকু লাগবে তোমাকে ততটুকুই দিবে, এবং সেই ওয়াইজ কি করবে, তুমি পেও করতে পারবে। ডেটা চলাচলের মাধ্যম চ্যানেল, ডেটা উভয় দিকে প্রেরণ করা সম্ভব কিন্তু একই সময়ে না, হাফ ডুপ্লেক্স। তার মাধ্যম হলো কি, কোএক্সিয়াল। তা বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ক্লাউড কম্পিউটিং নিয়ে চাপাবাজি করে দিবা, সুবিধা অসুবিধা, ঠিক আছে? এটা কি সিমপ্লেক্স, এটা কি ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। আচ্ছা, আফনান ও শাফনা দুই ভাই। আফনান তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে আটটি কম রঙের তার রয়েছে। বলতো 8টা তার কোন কেবলে থাকে? টুইস্টেড পেয়ার। এবং শাফনা তথ্য স্থানান্তরের বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের এটা কি, অপটিক্যাল ফাইবার। অন্যদিকে আফনানের বন্ধু রাফসান তথ্য আদান প্রদানের জন্য এমন এক ধরনের কেবল ব্যবহার করে যা ডিজিটাল ও অ্যানালগ উভয় ধরনের ডেটা আদান প্রদানে সম্ভব এবং কেবল টিভি নেটওয়ার্কে কোএক্সিয়াল। হাফ ডুপ্লেক্স কি জানো? কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং। বলো, আফনান, সাফনান, রাফসান, সবারটাই জানো, এখন জাস্ট তুলনামূলক বলছে বা বৈশিষ্ট্য বলছে। পৌরবাসীর জন্য মেয়র মহোদয় আলোর গতিতে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে একটা নেটওয়ার্কের ব্যবস্থা করলেন। খরচ বেশি হয়, প্রকৌশলীর পরামর্শে তারবিহীন অন্য একটা নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। রোবোটিক্স কি, এগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টারে। মেয়র মহোদয়ের বাস্তবায়িত নেটওয়ার্কের সিস্টেম অপটিক্যাল ফাইবার, বলে দিবা। প্রকৌশলীর পরামর্শকৃত নেটওয়ার্ক কি, যৌক্তিকতা। ওয়্যারলেস আর ওয়্যার্ড, এই দুটার পার্থক্য, কোনটা ভালো, তোমার যেটা মনে হয় সেই ওয়াইজ লিখবা, বুঝছো? এক্স কলেজ কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম ব্যবহার করে কম্পিউটার সমূহ এর মধ্যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, অপটিক্যাল ফাইবার। কলেজটি 40 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়াই কলেজের সাথে এই স্ট্যান্ডার্ড ওয়াইম্যাক্স কমিউনিকেশন ডিভাইস দ্বারা যুক্ত। ব্যান্ডউইথ কি জানো? ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে কোনটা? ব্রিজ, তাই না? এটা একটু দেখে নিও। আচ্ছা, এক্স কলেজের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমটি ব্যাখ্যা করো। এক্স কলেজের নিজস্ব নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবার। এক্স আর ওয়াই কলেজ, বলো তো এটা কি? ওয়াইম্যাক্স নিয়ে বলে দিবা, ওয়াইম্যাক্স নিয়ে কিন্তু স্লাইডেই আছে। রহিম সাহেব তার 6 বছরের ছেলের জন্য একটা খেলনা উড়োজাহাজ কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে জাহাজটির উড্ডয়ন দেখালেন। অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। রহিম সাহেব তার স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট। আচ্ছা, উড়োজাহাজ কি আমাকে বলো? ইনফ্রারেড, আইআর, তাই না? আইআর এবং ওয়্যারলেস, তারবিহীন যোগাযোগ মাধ্যম, তার কোনটা? আইআর। রহিম সাহেব ও তার বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের কৌশলগত পদ্ধতি, একটা হচ্ছে তারবিহীন, হচ্ছে তার ছাড়া, ওয়্যারলেস আর হচ্ছে কি তারবিহীন, দুইটার আলোচনা করে দিই, ঠিক আছে? তারপর দেখো, দোলন চাপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের ফোন নিয়ে আলোচনা করছে। দোলন চাপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতো সেটা আকারে বড়, ওই মোবাইল ফোন দিয়েই ইন্টারনেট ব্যবহার করা যায়, আকারে বড়, 2G। দোলন চাপা বলল, বর্তমানে আমরা ইন্টারনেটের সাহায্যে বিশ্বব্যাপী কিছু সুযোগ সুবিধা বা পরিষেবা পেতে পারি। এটা কি? 4G। হ্যাঁ, যে প্রযুক্তি ব্যবহার করে 4G প্রযুক্তি, ঠিক আছে? তারপর দেখো, এটা একটা কেমন স্ট্রাকচার? এটা একটা হাইব্রিড স্ট্রাকচার, তাই তো? এটা একটা হাইব্রিড স্ট্রাকচার। দূরত্বের বিচারে কোন ধরনের নেটওয়ার্ক? ল্যান বা প্যানও বলতে পারো, ল্যান বললেই হয়। 1 2 3 কম্পিউটার, বলো তো 1 2 3 কম্পিউটার কেমনে আছে? রিং,
2 3 4 5 বলো তো মেশ 2 3 4 5 মেশ কোনটা ভালো বলে দিবা ঠিক আছে হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করছিলেন ব্লুটুথ এমন সময় অফিসের দ্বিতীয় তলার এক সহকর্মী তার সাথে একটা ফাইলের তথ্য দেখতে ছিল তিনি নিচতলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দেন পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইল চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠান একটু আবছা আবছা অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন বন্ধুর সাথে ব্লুটুথ ফাইলের তথ্য পাঠাতে নেটওয়ার্ক দয় একটা হচ্ছে নিচে রুমে পাঠাইছে আরেকটা হচ্ছে অনেক দূরে পাঠাইছে তাহলে বলো তো একটা ল্যান আরেকটা কি ওয়ান তাই না তাই তো একটা ল্যান আর একটা ওয়ান মিস্টার আরিফ তার আরে ধর এগুলা আর কত পরে নিও ঠিক আছে বুঝছো শোনো এগুলাতে জাস্ট কি পয়েন্টটা ধরতে পারলেই হয়েছে তারপর বানায় বুনায় লিখে দিবা ঠিক আছে দেখো সবুজ বাংলা ক্লাবের মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত মানে এগুলা পরে আসলে কি হবে পরীক্ষায় পাস ছাড়া পরীক্ষায় এ প্লাস ছাড়া আইসিটি সবুজ বাংলা ক্লাবের মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি IEEE এত স্ট্যান্ডার্ড বলো এটা কি ওয়াইফাই না ব্লুটুথ ভুলে গেছি একটু দেখে নিতে পারে স্থানান্তর করে পরবর্তীতে শেয়ার ইট ব্যবহার করে ক্লাসের অন্য মোবাইলে প্রেরণ করে যেই নেটওয়ার্ক ল্যাপটপে বলো এটা কি এটা ব্লুটুথ মনে হয় ঠিক আছে ক্লাবের অন্যান্য হটস্পটের সাথে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স বুঝছো শেয়ার ইট কি ওয়াইফাই ইউজ করে শেয়ার ইট কিন্তু ওয়াইফাই ইউজ করে বুঝছো ঠিক আছে তারপর দেখো টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে দেখতে রাহাত তার বন্ধুর বাড়িতে যায় খেলা শেষে ফেরার পথে সে দেখলো রাস্তায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে ট্রাকের সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সদৃশ একটা ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছিল ওয়াকি টকি এমন সময় রাহাতের বন্ধু রেজা মোবাইল ফোনে জানতে চাইলো খেলায় কোন দেশ জিতেছে রাহাত উত্তর দিল জার্মানি জার্মানি ব্রাজিলের খেলার কথা বলতেছে তারপর দেখো উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটি এটা কোনটা হাফ ডুপ্লেক্স রাহাতের টেলিভিশনের খেলা দেখা এটা কি সিমপ্লেক্স তাই না খেলার ফলাফল বন্ধুদের ফুল ডুপ্লেক্স পার্থক্য বলবা ঠিক আছে জারিফ ও জায়ান একাদশ শ্রেণীর ছাত্র তাদের শিক্ষার মান উন্নয়নে আইসিটি শিক্ষকের পরামর্শে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ নেয় বাড়িতে টেলিভিশন না থাকায় মাঝে মাঝে বাড়ির সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখে টেলিভিশন না থাকায় কিছুদিন পর দেখা গেল ইন্টারনেট সংযোগ থাকার কারণে জারিফের রেজাল্ট ও বেশ ভালো হয় কিন্তু জায়ান পিছিয়ে পড়ে তো সমাজ কোশ্চেন করছে অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখা বলো সিমপ্লেক্স জায়ানও রেজাল্ট এই যে একজন ভালো করছে একজন খারাপ করছে একজন ইউটিউবে ক্লাস দেখে আর একজন রিলস দেখে বুঝছো ঠিক আছে এগুলো আমি জানি তুমি সুন্দর চাপাবাজি করতে পারবা ওকে তো ডান আমাদের এই চ্যাপ্টারটা তো এই চ্যাপ্টার থেকে যা কিছু আসতে পারে সবকিছু কভার হয়ে গেল আল্লাহ হাফেজ